Hello everyone, this is Shankar Subra Roy Karmakar and welcome to my channel that is Reverberation Guidelines. So আমরা এর আগে প্রতিসরণ নিয়ে বিভিন্ন তথ্য পড়েছি। আজ থেকে আমরা প্রতিসরণের যে পার্টিকুলার পার্ট নিয়ে পড়ব সেক্ষেত্রে আমরা দেখব আলোর প্রতিসরণ ইন আ স্ফেরিক্যাল সারফেস, অর্থাৎ আমরা দেখব গোলীয় তলে আলোর প্রতিসরণ। এবং এই গোলীয় তলে আলোর প্রতিসরণ জানবার জন্য আমরা বেশ কিছু তথ্য আগে বোঝার চেষ্টা করব। সো বেসিক্যালি আমরা সবার ফার্স্টে যেটা নিয়ে পড়ব যে আমাদের লাইট রে এবার রিফ্র্যাক্টেড তো অবভিয়াসলি হবে, কিন্তু এই প্রতিসৃত রশ্মিটা কখনো কোনো নর্মাল প্লেন দিয়ে হবে না, অর্থাৎ কোনো একটা স্ফেরিক্যাল সারফেস দিয়ে হবে। অ্যান্ড আমরা খুব ভালোভাবে জানি যে কোনো স্ফেরিক্যাল সারফেস মোট দু রকমের হতে পারে, অর্থাৎ অবভিয়াসলি একটা কনকেভ আর একটা কনভেক্স। সো ফার্স্ট থিং আমরা করব কনভেক্স বা উত্তল তল নিয়ে। সো দেখা যাক কিরকম কি দেখতে হয়। সো বেসিক্যালি আমরা জানি কথা বলছি দ্যাট ইজ উত্তল তল বা কনভেক্স প্লেন। সো এই কনভেক্স সারফেস বা উত্তল তল দেখতে কিরকম সেটা আমরা একটু ফার্স্টে বোঝার চেষ্টা করি। ধরা যাক এটা হচ্ছে আমাদের কাছে সেই কনভেক্স সারফেস বা উত্তল তল। এখন এই কনভেক্স সারফেস ফার্স্ট থিং আমাদেরকে বুঝতে হবে যে এই কনভেক্স সারফেসটা অবভিয়াসলি একটা বিগেস্ট স্ফিয়ার বা বৃহত্তম গোলকের অংশ। তাহলে এই বৃহত্তম গোলকের অবভিয়াসলি একটা কেন্দ্র আছে এবং সেই কেন্দ্রকে আমরা সি দিয়ে নাচিয়ে দিই, এবং এটা আমরা খুব আগে থেকেই জানতাম। কিন্তু দ্য থিং বিগিন এটা মিররের সাথে ইকুয়াল নয়, তার কারণ এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম যার প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2। দ্য থিং বিগিন আমরা এখান থেকে বলতে আরম্ভ করেছি যে দি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দি convex surface equal to μ2, আর আমরা ধরে নিচ্ছি বাইরের যে মাধ্যম আছে দ্যাট ইজ μ1, এবং আমি নামও দিয়ে দিচ্ছি সেটাকে এআর দিয়ে। বাইরের সারফেসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক μ1। এবার মেন কথা হচ্ছে যে লাইট রে অবভিয়াসলি আমাদের কনসেপ্ট অনুযায়ী বাম দিক থেকে ডান দিকে যাবে, অ্যান্ড লেফট টু রাইট ওয়ার্ড এই প্রপাগেশনের জন্য যে কয়েকটা প্রবাবল কন্ডিশন তৈরি হবে সেই কয়েকটা প্রবাবল কন্ডিশন আগে আমরা ফার্স্টে দেখব, দেন আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে কি হচ্ছে। সো হিয়ার উই স্টার্ট। Now, basically we are observing a convex surface on the screen. Basically আমরা একটা উত্তল তল স্ক্রিনে দেখছি। এখন এই উত্তল তলটা অবশ্যই একটা বৃহত্তম গোলকের অংশ, দ্যাট ইজ ইট ইজ দ্য পার্ট অফ দ্য বিগেস্ট স্ফিয়ার। সো এবার আমরা সেই বিগেস্ট স্ফিয়ারটাকে যদি কনস্ট্রাক্ট করি তাহলে সেটা দেখতে লাগবে অনেকটা এই রকম। এখন এই গোলীয় তলটি অর্থাৎ কনভেক্স সারফেসের অবশ্যই একটা সেন্টার আছে, যে সেন্টারটাকে আমি সবার ফার্স্টে বোঝালাম, এবং অবভিয়াসলি তারপরেই আমি যেটা বোঝাচ্ছি দ্যাট ইজ এই গোটা সারফেসে যেটুকু পার্ট নিয়ে আমি কাজ করছি সেই পার্টটার একটা জিওমেট্রিক্যাল সেন্টার বা জ্যামিতিক মধ্যবিন্দু আছে, অর্থাৎ পরপর দুটো পয়েন্টকে আমি বসালাম। এখন এই পরপর দুটো পয়েন্টকে আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে যদি জয়েন করে এক্সপ্যান্ড করে দিই, দ্যাট ইজ দ্য রেড লাইট, যে রেড লাইটটা অ্যাকচুয়ালি ওই সেন্টার অফ কার্ভেচার এবং ওই জিওমেট্রিক সেন্টার দ্যাট ইজ পোল এই দুটোকে ক্রস করে বাইরের দিকে এক্সপ্যান্ডেড হলো, সেই লাইনটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। এখন আমরা সেন্টার অফ কার্ভেচার বা যে কেন্দ্র থেকে পুরো গোলীয় তলটি তৈরি হয়েছে তাকে সি নাম দিলাম, এবং জ্যামিতিক মধ্যবিন্দু অর্থাৎ যেটা জিওমেট্রিক্যাল সেন্টার সেটাকে ও নাম দিলাম। এখন এক্ষেত্রে যেহেতু দুটোই স্বচ্ছ প্রতিসারক তল অর্থাৎ ট্রান্সপারেন্ট রিফ্র্যাক্টিভ মিডিয়াম, সেই জন্য আমি দুটো তলের দুটো আলাদা আলাদা প্রতিসারাঙ্ক ধরে নিচ্ছি। একটি তলকে যার প্রতিসারাঙ্ক বাইরের দিকে আছে তাকে নাম দিলাম μ1, এবং অন্য তল যেটা অ্যাকচুয়ালি কনভেক্স সারফেস হিসেবে কাজ করছে তার নাম দিলাম μ2। সো রাইট নাও আমরা বেসিক্যালি দুটো সারফেসকে আলাদা আলাদা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে আইডেন্টিফাই করে নিলাম। এখন এই প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরেই একটা স্মলেস্ট পয়েন্ট আমি ধরছি, যে পয়েন্টটাকে অ্যাকচুয়ালি পি নাম দিলাম, অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট দ্য পয়েন্ট অবজেক্ট। সো আমরা এখানে একটা ব্লু কালারের ডট দিয়ে পুরো ছবিটাকে বুঝিয়েছি, এবং সেক্ষেত্রে আমরা বুঝিয়েছি যে এটাই হচ্ছে পয়েন্ট অবজেক্ট। সো রাইট নাও পয়েন্ট অবজেক্ট থেকে লাইট রে বেরোবে, অ্যান্ড লাইট রে কী হবে, অবভিয়াসলি ওই কনভেক্স সারফেসটার উপরে গিয়ে আপতিত হবে, অর্থাৎ দ্য লাইট রে উইল বি ইনসিডেন্টেড অন দ্য কনভেক্স সারফেস, অর্থাৎ আলোকরশ্মি গিয়ে ওই উত্তল তলের ওপর আপতিত হবে।
অবজেক্ট থেকে লাইট রে বেরোবার পরে যখন লাইট রে ওই কনভেক্স সারফেস বা উত্তল তলের ওপর আপতিত হবে তখন লাইট রে যে পাথওয়ে দিয়ে প্রপাগেট করবে তার তিনটে কন্ডিশন হতে পারে। সো আমরা ফার্স্ট কন্ডিশন নিয়ে কথা বলছি, দ্যাট ইজ দ্য কন্ডিশন 1, যেখানে আমি ধরেই নিচ্ছি অবজেক্ট যেখানে রাখা হয়েছে দ্যাট ইজ μ1, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দ্যাট ইজ অপটিক্যালি ডেন্সার দেন দ্যাট অফ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য সেকেন্ড মিডিয়াম দ্যাট ইজ μ2, অর্থাৎ আলোকরশ্মি যে সার্টেন মিডিয়াম থেকে অন্য আরেকটা মিডিয়ামের দিকে প্রপাগেট করছে সেটা আলোকীয় লঘু মাধ্যম উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট ওয়ান, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি সেকেন্ড মিডিয়ামটা অপটিক্যালি রেয়ারার উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট ওয়ান। সো এক্ষেত্রে লাইট রে যখন আপতিত হলো একটা সার্টেন পয়েন্টে আমরা কি করছি, সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র থেকে একটা ব্লু কালারের লাইট রে এক্সপ্যান্ডেড করছি সেই পয়েন্ট দিয়ে। এর কারণ হচ্ছে বেসিক্যালি আমরা একটা নর্মাল কনস্ট্রাক্ট করলাম এবং থ্রু আউট দ্য জার্নি যখন আমরা এই লাইনটাকে এক্সপ্যান্ড করলাম তখন আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স পেয়ে গেলাম। সো রাইট নাও আমরা যেটা চাইছি যে লাইট রের একটা ইন্টেন্ডেড পাথওয়ে আছে, অর্থাৎ যে পাথওয়ে দিয়ে লাইট রে যেতে চায়, এখন সেটাকে আমরা ডটেড লাইন দিয়ে দেখালাম, অর্থাৎ এটাই ছিল আলোক রশ্মির প্রবাবল পাথওয়ে যদি সেখানে কোনো অন্য আরেকটা রিফ্র্যাক্টিভ মিডিয়াম না থাকতো। কিন্তু এক্ষেত্রে যে সেকেন্ড মিডিয়ামে লাইট রে প্রবেশ করছে সেই সেকেন্ড মিডিয়ামটা অবভিয়াসলি অপটিক্যালি রেয়ারার মিডিয়াম, অর্থাৎ আলোকীয় লঘু মাধ্যম, যে জন্য আলোক রশ্মি কী হবে, বাইরের দিকে বেরিয়ে যাবে, দ্যাট ইজ ইট উইল মুভ আউটওয়ার্ড ফ্রম দ্যাট নর্মাল। সো নর্মাল থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে অ্যান্ড দ্যাট লাইট রে ইজ গোয়িং টু বি ইনস্ট্রাক্টেড বাই দ্য রেড লাইন। সো আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আলোক রশ্মি এক্ষেত্রে বাইরের দিকে প্রপাগেট করছে। ক্লিয়ার? নাও কন্ডিশন 2, কন্ডিশন 2তে আমরা ধরে নিচ্ছি যে μ1 ইজ অপটিক্যালি রেয়ারার দ্যান দ্যাট অফ দ্য μ2, অর্থাৎ যে সারফেসে অবজেক্ট রাখা হয়েছে তার আলোকের প্রতিসরাঙ্ক দ্যাট ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1 ইজ অবভিয়াসলি লেস দ্যান দ্যাট অফ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হোয়ার দ্য লাইট রে ইজ মুভিং টুয়ার্ডস, দ্যাট ইজ μ2 থেকে অবভিয়াসলি ছোট। অর্থাৎ আমরা বলতেই পারি যে সারফেসে অবজেক্ট রাখা হয়েছে সেটা আলোকীয় লঘু মাধ্যম এবং যে সারফেসে আলো ঢুকছে সেটা আলোকীয় ঘন মাধ্যম, দ্যাট ইজ object has been placed in optically rarer medium and it is propagating towards the optically denser medium। তো এক্ষেত্রেও আমরা কি করলাম, যে পয়েন্টে লাইট রে পড়ছে সেই পয়েন্টে আমরা সবার ফার্স্টে একটা নর্মাল কনস্ট্রাক্ট করছি যার জন্য আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ পাবো। রাইট নাও আমরা ডটেড লাইন দিয়ে বোঝার চেষ্টা করছি যে লাইট রের অ্যাকচুয়াল ইন্টেন্ডেড পাথওয়ে, অর্থাৎ যদি কোনো ট্রান্সপারেন্ট মিডিয়াম বা স্ফেরিক্যাল ট্রান্সপারেন্ট মিডিয়াম না থাকতো তাহলে লাইট রে এই ডটেড পাথ দিয়ে যেত। কিন্তু যেহেতু একটা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম আমরা ফেলে রেখেছি, সো লাইট রে অবভিয়াসলি টুয়ার্ডস দ্য নর্মাল অর্থাৎ অভিলম্বের দিকে বেঁকে যাবে অ্যান্ড আমরা সেই বাঁকাটাকে আরেকটা রেড লাইট দিয়ে দেখাচ্ছি, যেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লাইট রেটা বাঁকছে, কিন্তু এতটাও বাঁকছে না যেটা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষকে ছেদ করতে পারবে। অ্যান্ড কন্ডিশন 3তে আমরা বেসিক্যালি সেই জিনিসটা নিয়েই আলোচনা করব। কন্ডিশন 3 অবভিয়াসলি কন্ডিশন 2 এর ফরম্যাট মেনেই চলছে, দ্যাট ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ μ1 ইজ লেস দ্যান দ্যাট অফ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ μ2, অর্থাৎ যে সারফেসে অবজেক্ট রাখা হয়েছে তার আলোকের প্রতিসরাঙ্ক দ্যাট ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ জেনুইনলি লেস দ্যান যে সারফেসে লাইট রে প্রবেশ করছে দ্যাট ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ μ2। কিন্তু এক্ষেত্রে আমরা একটা স্পেশাল কেস নিয়ে কথা বলবো। এখন আমরা দেখছি যে একটা লাইট রে অবজেক্ট থেকে এসে একটা সার্টেন পয়েন্টে ইনসিডেন্ট করছে। এখন আমরা সেই পয়েন্টে কী করছি, একটা নর্মাল কনস্ট্রাক্ট করছি, যে নর্মাল বা অভিলম্ব আমরা একটা ব্লু কালারের লাইন দিয়ে ড্র করেছি। এখন আমরা ডটেড লাইন দিয়ে বোঝার চেষ্টা করছি যে পাথওয়ে দিয়ে লাইট রেটা অ্যাকচুয়ালি যেতে চাইছিল, দ্যাট ইজ দ্য ইন্টেন্ডেড পাথওয়ে। এখন এক্ষেত্রে এই পাথওয়ে দিয়ে লাইট রে যেতে পারবে না, কারণ এক্ষেত্রে একটা আলাদা কনসেন্ট্রেশন বা আলাদা অপটিক্যাল রেয়ারার বা ডেন্সার মিডিয়ামের একটা কনভেক্স সারফেস আছে, যে কারণের জন্য লাইট রে কী হবে, বেন্ড হবে, এবং বেন্ড হবে কোন দিকে না টুয়ার্ডস দ্য নর্মাল। কারণ আমরা খুব ভালো করে জানি যেহেতু এটা অপটিক্যালি ডেন্সার মিডিয়ামে পেনিট্রেট করছে বা লাইট রে ঢুকছে, সেই জন্য এর মুভমেন্ট টুয়ার্ডস দ্য নর্মাল হবে এবং এতটাই বাঁকবে যে ইট উইল বেন্ড অ্যান্ড বেন্ড এনাফ সো দ্যাট ইট ক্যান টাচ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। অর্থাৎ আমরা ধরে নেব যে এক্ষেত্রে বাঁকবে এবং এতটাই বাঁকবে যেটা নাকি সম্পূর্ণরূপে প্রিন্সিপাল অ্যাক্সিসের দিকে মুভ করছে, এবং আমরা ছবিতে খুব ভালোভাবেই সেটা দেখতে পাচ্ছি। সো দিজ আর 3 কন্ডিশনস, যে 3টে কন্ডিশন আমাদেরকে বোঝা অত্যন্ত দরকার। এখনও অবধি যতটা কনসেপ্ট আমরা জেনারেট করেছি তাতে আমরা বলতে পারছি যে এই উত্তল সারফেসটাকে আমি এম ড্যাশ দিয়ে নাম দেব, এবং আমি আবারও একটা কথা বলছি যে এই
উত্তল তলটার অবশ্যই একটা জ্যামিতিক মধ্যবিন্দু আছে, দ্যাট ইজ দ্য জিওমেট্রিক মিড পয়েন্ট, অ্যান্ড জিওমেট্রিক মিড পয়েন্টকে আমরা ও দিয়ে ডিফাইন করি। সো দ্য লজিক বিহাইন্ড দ্যাট, আমরা এই দুটো পয়েন্টকে আগে আইডেন্টিফাই করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই সেন্টার অফ কার্ভেচার, দ্যাট ইজ আমাদের কাছে এই সি পয়েন্ট আর এই ও পয়েন্ট, এই দুটোকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করব, দ্যাট উইল গিভ আস দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। সো লজিক্যালি আমি যেটা করবার চেষ্টা করছি, সো এই দুটো পয়েন্টকে জয়েন করে এক্সপ্যান্ডেড করে দিলাম। সো এটা আমাদের কাছে যেটা তৈরি হলো সেটা হচ্ছে প্রধান অক্ষ। এই জিনিসটা আমরা কেন করলাম তার প্রধান কারণ হচ্ছে আমরা লাইট রের পাথওয়ে যদি জাজমেন্ট করতে চাই, তাহলে এই লাইটের বেসিসে বা এই লাইনের রেসপেক্টিভে আমরা পুরো কাজবাজগুলো করবো। অ্যান্ড আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে আমরা এমন একটা কন্ডিশন ধরবো যেটা বেসিক্যালি স্যাটিসফাই করবে আমাদের জন্য যে এই μ2 অর্থাৎ স্ফেরিক্যাল সারফেসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1 এর থেকে অনেক বেশি। সো দিস ইজ দ্য কন্ডিশন 1। অ্যান্ড নাম্বার 2 কন্ডিশন আমরা কি বলছি, যে লাইট রে যখন এই এয়ার থেকে এই মিডিয়ামে প্রোপাগেট করবে তখন সেটা বাঁকবে, এবং এতটাই বাঁকবে যে যেটা এই প্রধান অক্ষের ওপর কোনো একটা বিন্দুতে এসে মিট করবে। সো দ্য সেকেন্ড কন্ডিশন, the light ray will bend and bend enough so that it can touch the principal axis after refraction. সো এই দুটো জিনিস আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। অর্থাৎ আমরা যে আলোকরশ্মি নিয়ে কাজ করব, সেই আলোকরশ্মি এইখান থেকে এই বিন্দুতে পড়বার পরে যখন রিফ্র্যাক্টেড হবে তখন সেটা এতটাই বাঁকবে যেন সেই বিন্দুটা প্রধান অক্ষের ওপর কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে এসে কাট আপ করে। সো দ্য থিং বিগিন রাইট নাও। সো আমরা যেটা ফার্স্টে ধরে নিচ্ছি সেটা আমরা ধরে নিচ্ছি যে এই পিকে যে কোনো একটা বিন্দুতে বস্তু রাখা হয়েছে এবং বস্তুটা অবভিয়াসলি বিন্দু বস্তু। তাহলে আমি ফার্স্ট জিনিস ধরছি যে প্রধান অক্ষের ওপরে পি বিন্দুতে বিন্দু বস্তু রাখা। আমি কেন বিন্দু বস্তু ধরেছি বা পয়েন্ট অবজেক্ট সেটা ধরবার মেন কারণ হচ্ছে আমাদের এই জিনিসটা এস্টাবলিশ করা প্রচণ্ড ইজি হবে। এবার আমি যদি ধরে নিই যে এই পয়েন্টে একটা পয়েন্ট অবজেক্ট রাখা হয়েছে, তাহলে পয়েন্ট অবজেক্ট থেকে লাইট রেস যেভাবেই হোক রিফ্র্যাক্টেড হবে যখন সেটা এই সেকেন্ড মিডিয়ামে প্রোপাগেট করবে, অর্থাৎ এই মিডিয়ামে যখন ঢুকবে। এখন থিঙ্ক বিগিন, এই পথে যখন লাইট রে যাবে তার পাথওয়েগুলোকে আমি কিভাবে বুঝবার চেষ্টা করছি। দ্য ফার্স্ট লাইট রে যেটা কিনা সেন্টার অফ কার্ভেচার ছোঁয়ার চেষ্টা করছে, তো সেই লাইট রেটা ডিরেক্টলি কোনো দিকে ডেভিয়েটেড হবে না, কারণ আমরা জানি যদি কোনো সারফেসের ওপর নর্মালি কোনো লাইট রে পড়ে, অর্থাৎ সেই লাইট রে কোনোভাবেই ডেভিয়েটেড হয় না। পারপেন্ডিকুলারলি কোনো সারফেসের যদি ইন্টারফেসে পড়ে তাহলে সেই লাইট রে স্ট্রেট পাথে বেরিয়ে যাবে। অর্থাৎ দুটো তলের ওপর যদি লম্বভাবে আলোকরশ্মি পড়ে তাহলে অবভিয়াসলি সেই লাইট রে পাথওয়ের কোনো প্রবলেম হয় না। ইন দ্য সেকেন্ড হ্যান্ড যেটা নিয়ে আমাদের মেন প্রবলেম স্টার্ট হবে সেটা হচ্ছে সেকেন্ড লাইট রে। আমি কি করব না, আমরা সেকেন্ড লাইট রেটা আঁকতে গেলে আমাদেরকে খুব ঠান্ডা মাথায় অ্যান্ড কনসেপচুয়ালি আঁকতে হবে। তো দ্য ফার্স্ট থিং আমি ধরে নিচ্ছি যে একটা লাইট রে কি হচ্ছে, এই পাথ বরাবর যাচ্ছে, অর্থাৎ এই গোলীয় তলে একটা সার্টেন পয়েন্টে এসে ইনসিডেন্ট করছে। সো এই সার্টেন পয়েন্ট, যে পয়েন্টে এসে লাইট রেটা পড়ছে, আমি সেই পয়েন্টটাকে এ নাম দিয়ে দিচ্ছি আমার জন্য বুঝতে সুবিধা হবে। এখন এই লাইট রেটা যেতে চাইছিল কোন বরাবর, যদি আমরা এর পাথওয়ে বুঝবার চেষ্টা করি, সো এই লাইট রেটা এই পাথওয়ে বরাবর যেতে চাইছে। কিন্তু আমি প্রথমেই দুটো জিনিস ধরে নিয়েছি, এক যে এই μ2 মিডিয়ামটা μ1 মিডিয়ামের থেকে বেশি ডেন্সার, অর্থাৎ অপটিক্যালি ডেন্সার হওয়ার জন্য লাইট রে কোনোদিন এই স্ট্রেট পাথে যেতে পারবে না, অর্থাৎ একে অবভিয়াসলি নিয়ারার টু নর্মাল হতে হবে, অর্থাৎ অভিলম্বের দিকে বাঁকতে হবে। তো অভিলম্বের দিকে বাঁকতে গেলে দ্য ফার্স্ট থিং আমাদের লাগবে অভিলম্বটা আঁকা। সো আমরা কি করছি, প্রথমেই এটার অভিলম্ব বা নর্মালটাকে আঁকবার চেষ্টা করছি। সো আমি বেসিক্যালি কি করছি, এই সি পয়েন্ট আর এ পয়েন্টকে জয়েন করে দিচ্ছি একটা লাইন দিয়ে। সো আমি এইবার এই পয়েন্টটাকে জয়েন করে এক্সটেন্ডেড করে দিচ্ছি, এবং এই এক্সটেন্ডেড করে দেওয়ার জন্য আমরা যেটা পেলাম, সো এই পয়েন্টে আমি নর্মাল পাচ্ছি বলতেই পারি। সো এটা আমার বক্রতা কেন্দ্র, আমার সিএন হচ্ছে নর্মাল। এবার কথা হচ্ছে যে লাইট রে যখনই এই মিডিয়ামে
পেনিট্রেট করবার চেষ্টা করবে তখন লাইট রে বাঁধবে এবং আমরা কনসেপ্ট ধরে নিয়েছি যে লাইট রে উইল বেন্ড অ্যান্ড বেন্ড এনাফ সো দ্যাট ইট ক্যান টাচ আ পয়েন্ট অন প্রিন্সিপাল অ্যাক্সিস, অর্থাৎ প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে ওটা ছোঁবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এ বিন্দুতে পড়া আলোক রশ্মি এতটাই বাঁকবে যেটা প্রধান অক্ষের ওপর কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আপতিত হবে। সো উই ক্যান ইমাজিন দ্যাট এই আলোক রশ্মিটা এই পাথ বরাবর গিয়ে এই পয়েন্টে কাট আউট করেছে, তাহলে এই পার্টিকুলার পয়েন্টে এই লাইট রে আর এই লাইট রে দুটোই মিট করেছে, অর্থাৎ এই পার্টিকুলার পয়েন্টে গিয়ে তৈরি হয়েছে যেটা দ্যাট ইজ নাথিং বাট ইমেজ বা বিম্ব। এবার যেগুলো আমরা বুঝবার চেষ্টা করব সেটা আমাদের নর্মাল কনসেপ্ট থেকে জেনারেটেড অ্যান্ড আমাদের জন্য প্রচণ্ড লজিক্যাল। দ্য ফার্স্ট থিং আমরা বুঝবার চেষ্টা করব যে আলোক রশ্মি প্রথমে পি এ এন যে কোণটা তৈরি করেছে দ্যাট ইজ নাথিং বাট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অর্থাৎ আমরা বলতেই পারি যে এই লাইট রের যে অ্যাঙ্গেলটা প্রথমেই তৈরি করেছে দ্যাট ইজ PAN, that is nothing but angle of incidence or I. So this is my আপতন কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ইন দ্য আদার হ্যান্ড লাইট রে যখন পড়ে এই নর্মাল দিয়ে প্রোপাগেট করেছে তখন এই পাথওয়েটাই বেসিক্যালি একটা অ্যাঙ্গেল তৈরি করেছে অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, অর্থাৎ আমরা যদি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন খুঁজে বের করবার চেষ্টা করি দ্যাট উইল বি CAI, দ্যাট উইল বি নাথিং বাট R বা প্রতিসারণ কোণ। সো আমি বেসিক্যালি যে ডেটাগুলো আমরা ইউজ করব সেই ডেটাগুলোকে লিখে দিচ্ছি। সো দ্য ফার্স্ট থিং PAN is nothing but angle of incidence and CAI is nothing but the angle of refraction. সো আমরা এই দুটো জিনিস বের করলাম and the thing begin that is CN হলো অভিলম্ব, that is the normal constructed at the point of incidence, that is A. So CN is the normal constructed at the point of incidence, that is A. So এই অবধি আমরা একটা জিনিস বের করলাম। আর একটা জিনিস আমরা জানার চেষ্টা করব that is যে OC এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার এবং এর ভ্যালু কত, এর ভ্যালু আমি ধরে নিচ্ছি স্মল r। সো বেসিক্যালি আমি এই দিকটাকে স্মল r দিয়ে এক্সপ্রেস করছি। ক্লিয়ার আমার কথা? এই জাতীয় প্রুফগুলোর ক্ষেত্রে আমরা একটা রেফারেন্স অ্যাঙ্গেলকে কনসিডার করছি। সো রেফারেন্স অ্যাঙ্গেল মানে আমরা এই অ্যাঙ্গেলটাকে বেশ কিছু জায়গায় ইউজ করব যেটাকে আমি থিটা দিয়ে ডিফাইন করে দিচ্ছি। সো লজিক্যালি আমি যে অ্যাঙ্গেলটাকে ধরে নিচ্ছি দ্যাট ইজ অ্যাঙ্গেল ACP ইজ নাথিং বাট থিটা, যেটা আমরা একটা রেফারেন্স অ্যাঙ্গেল হিসেবে ইউজ করব এবং এটার বেশ কিছু অ্যাপ্লিকেশন আমরা এক্ষুনি করব। এবার আমরা সবার ফার্স্টে যেটা করবার চেষ্টা করছি দ্যাট ইজ উই আর ট্রাইং টু ইমপ্লিমেন্ট দ্য স্নেলস ল, অর্থাৎ স্নেলের সূত্র অর্থাৎ প্রতিসরণের সেকেন্ড লটা আমরা অ্যাপ্লাই করব। সো স্নেলস ল কি বলছে আমাদেরকে? তো স্নেলস ল যেটা বলছে সেটা হচ্ছে যে মিডিয়াম থেকে অন্য আরেকটা মিডিয়ামে লাইট রে যখন পেনিট্রেট করে দ্যাট ইজ আমাদের জন্য কনসেপ্ট হচ্ছে 1/2, কারণ আমাদের 1 নম্বর মিডিয়াম থেকে 2 নম্বর মিডিয়ামে গেছে, দ্যাট উইল বি নাথিং বাট আ ফিক্সড রেশিও দ্যাট ইজ sin I বাই sin R। এটা আমরা খুব ভালোভাবে জানি, কিন্তু 1/2 কথার মানে আমরা খুব ভালোভাবে জানি দ্যাট ইজ μ2 ডিভাইডেড বাই μ1, কারণ এই জাতীয় অঙ্ক আমরা আগে করেছি। So this will be sin I by sin R. এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি so this will look like μ2 into sin R equal to μ1 into sin I. So this is a very important data that we have just achieved. রাইট নাও আমি একটা কাজ করছি, আমি বলেছিলাম যে এই অ্যাঙ্গেলটাকে আমি রেফারেন্স অ্যাঙ্গেল হিসেবে ধরেছি অ্যান্ড আমরা চেষ্টা করব এই অ্যাঙ্গেলটার রেফারেন্সটাকে কাজে লাগাতে। সো এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে যে বোথ সাইড ইকুয়েশনকে আমি ওই থিটার সাইন কম্পোনেন্ট দিয়ে ডিভাইড করে দিচ্ছি। সো দিস উইল লুক লাইক দিস। সো আমি বোথ সাইডে কি করছি সাইন থিটা পার্ট দিয়ে ডিভাইড করে দিচ্ছি, যেহেতু থিটার ভ্যালু কখনোই 0 ডিগ্রি হতে পারে না, মানে আমি লিখে দিচ্ছি অ্যাজ থিটা কান্ট বি 0। সো আমরা এইটুকু অবধি একটা ডেটাকে পেলাম, যে ডেটার উপর বেস করে আমরা পরের দিকে আরও কিছু ডেটা প্রপাগেট করছি। ক্লিয়ার? সো আমরা যে পার্টে এবার নিয়ে ডিসকাস করব সেই পার্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত কনফ্লিক্টেড। আমরা সবার ফার্স্টে এই গোটা ডেটা থেকে একটা ট্রায়াঙ্গেলকে খুঁজে বার করবার চেষ্টা করছি। এর কারণ আমি আলাদা করে আঁকছি, কারণ এখানে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সো বেসিক্যালি আমি যে ট্রায়াঙ্গেলটাকে ফাইন্ড আউট করবার চেষ্টা করছি দ্যাট ইজ PAC। সো PAC যদি ট্রায়াঙ্গেলটাকে খুঁজে বের করবার চেষ্টা করি তাহলে ভালোভাবে যদি আমরা দেখি সো দিস ইজ মাই AP
এই দিকে আমার কাছে পড়ে থাকছে PC and the last angle that is going to be added up, this is like this. So this is my A, এই পয়েন্টটা আমাদের জন্য P and এই পয়েন্টটা আমাদের জন্য C. এখন নরমালি আমরা যদি একটু আগে ভালোভাবে বুঝতে পারতাম তাহলে আমাদের কাছে এই পয়েন্টটা N দিয়ে আমরা ডিফাইন করেছিলাম আর এই অ্যাঙ্গেলটা ছিল আমার জন্য I. সো এই অ্যাঙ্গেলটা কত হবে? দিস অ্যাঙ্গেল উইল বি 180 ডিগ্রি মাইনাস I, কারণ আমরা জানি একটা স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি and this angle has been defined by theta. তাহলে আমরা এইটুকু জিনিস খুব ভালোভাবে জানি। এবার আমরা যেটা বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে এইটুকু ট্রায়াঙ্গেলে ল্যামি অ্যাপ্লাই করার চেষ্টা করছি। সো ল্যামিস থিওরেম আমরা আগের বছর পড়েছিলাম খুব ভালোভাবে। সো রাইট নাও আমরা ল্যামি থিওরি অ্যাপ্লাই করছি। সো ল্যামি থিওরি কি বলছে না, ল্যামিস থিওরি আমাদের জন্য বলছে যে যে কোনো একটা সাইড দ্যাট ক্যান বি ডিফাইন্ড বাই PC and opposite অ্যাঙ্গেলটার সাইন কম্পোনেন্ট, সো সাইন 180 ডিগ্রি মাইনাস I, এটা একটা ফিক্সড রেশিও দেবে দ্যাট ইজ উইথ রেসপেক্ট টু এই বাহুটা দ্যাট ইজ PA or AP ডিভাইডেড বাই এর অপোজিট অ্যাঙ্গেল দ্যাট ইজ সাইন থিটা। সো এইটুকু জিনিস আমরা খুব ভালোভাবে বুঝবার চেষ্টা করি। তাহলে যদি আমরা এটা খুব ভালোভাবে বুঝি তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি আমরা এখান থেকে কি পাবো? দ্যাট ইজ PC ডিভাইডেড বাই AP, দিস উইল বি সাইন I বাই সাইন থিটা, কারণ আমরা জানি সাইন 180 ডিগ্রি মাইনাস I ইকুয়াল টু সাইন I। সো বেসিক্যালি আমি এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে এইটুকু একটা ডেটাকে ফাইন্ড আউট করলাম। একইভাবে আমরা কি করব, সেকেন্ড আরেকটা ট্রায়াঙ্গেলকে খোঁজার চেষ্টা করব এবং যে ট্রায়াঙ্গেলটা আমি বুঝছি এরকম করে দ্যাট ইজ একটা সাইড A, একটা সাইড I অ্যান্ড আরেকটা পয়েন্ট C। সো আমার কাছে এই হচ্ছে সেকেন্ড ট্রায়াঙ্গেল। এই সেকেন্ড ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে নিয়েছিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? দিস উইল বি জেনুইনলি 180 ডিগ্রি মাইনাস থিটা, আর এই অ্যাঙ্গেলটাকে অলরেডি আমরা R দিয়ে ডিফাইন করে রেখেছি। সো রাইট নাও এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যেটা করবার চেষ্টা করব, আমরা দ্বিতীয়বার এই ক্ষেত্রে ল্যামি অ্যাপ্লাই করব। সো আমরা এবার ল্যামি অ্যাপ্লাই করছি এই সেকেন্ড ট্রায়াঙ্গেলে। সো ল্যামি থিওরি আমাদেরকে কি বলছে? সো ল্যামিস থিওরি আমাদেরকে যেটা বলছে দ্যাট ইজ আমরা যদি ধরে নিই যে AI সাইড, তাহলে AI ডিভাইডেড বাই এর অপোজিট দিকের অ্যাঙ্গেলটার সাইন কম্পোনেন্ট দ্যাট ইজ সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার? ইন দ্য আদার হ্যান্ড যদি আমরা বোঝার চেষ্টা করি যে এই CI সাইডটা, সো CI ডিভাইডেড বাই এর অপোজিট সাইডের সাইন দ্যাট ইজ সাইন R। ক্লিয়ার আমার কথা? এবার আমরা যেটা করছি একইভাবে ক্রস মাল্টিপ্লাই করছি অ্যান্ড উই আর ট্রাইং টু ফাইন্ড আউট আ সার্টেন ফিক্সড রেশিও উইথ রেসপেক্ট টু সাইন R বাই সাইন থিটা। সো আমরা যেটা বের করছি দ্যাট ইজ সাইন R ডিভাইডেড বাই সাইন থিটা, দিস উইল লুক লাইক CI বাই AI। তার কারণ কি? আমরা আবার জানি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। সো দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেটা দ্যাট উই নিড টু ইমপ্লিমেন্ট রাইট নাও। সো যে অবধি আমরা ডেটা পেলাম সেই অবধি ডেটাটাকে আমি রিসিঙ্কোনাইজ করি, কারণ আমাকে কিছু স্পেস ক্লিয়ার করতে হবে। সো দ্য লজিক ইজ দ্যাট আমরা এখান থেকে পেয়েছিলাম ফ্রম ল্যামিস থিওরি দ্যাট ইজ মিউ টু সাইন R divided by sin theta that has been given as mu1 into sin I divided by sin theta. সো এই অবধি আমরা ডেটাগুলো পেয়েছিলাম। এবার আমরা যেটা চাইছি দ্যাট ইজ আমরা ভ্যালুগুলোকে ইমপ্লিমেন্ট করতে। আমরা মিউ2 কে মিউ2 রাখছি, কিন্তু sin R বাই sin থিটাকে বেসিক্যালি রিপ্লেস করে দিচ্ছি CI বাই AI দিয়ে। সো উই হ্যাভ রিপ্লেসড দ্য ফার্স্ট ডেটা। ইন দ্য আদার হ্যান্ড মিউ1টাকে ইনট্যাক্ট রাখছি, বাট sin I বাই sin থিটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি PC divided by AP দিয়ে। So that is the required data that we need to establish. এরপরে আমরা যেটা করব, এক্ষেত্রে আমরা বেশ কিছু জিনিস ধরবো। বেসিক্যালি ধরবো মানে আমাদের কাছে খুব নর্মাল কনসেপ্ট অনুযায়ী আমরা যে কোনো অবজেক্ট বা ইমেজের ডিস্টেন্স আমরা মেজার করি, অবভিয়াসলি আমাদের কনসেপ্ট হচ্ছে তার জিওমেট্রিক সেন্টার দ্যাট ইজ পোল থেকে। তাহলে আমরা যদি এই অবজেক্ট বা ইমেজ ডিস্টেন্সগুলোকে বার করবার চেষ্টা করি, সো সেই জিনিসটাকে আমরা এবার লিখবো। We have learned earlier যে কিভাবে আমরা লাইটের রে কনভেকশনগুলোকে মেজার করি। যদি কোনো জিনিসের ডিস্টেন্স মেজার করতে হয় তাহলে অবভিয়াসলি আমরা যদি সেই ডিস্টেন্সটা
অপটিক্স এদিকে প্রপাগেট করছে অর্থাৎ লেফট টু রাইট যাই তাহলে সেটাকে আমরা প্লাস দিয়ে লিখি, আর যদি অপটিক্সের উল্টো দিকে আসে অর্থাৎ রাইট টু লেফটে আসে তাহলে সেই ডিস্টেন্সগুলোকে আমরা মাইনাস দিয়ে লিখি। আমরা আরও জানি আমরা অবজেক্ট ডিস্টেন্সকে সবসময় ইউ দিয়ে লিখি এবং ইমেজ ডিস্টেন্স দ্যাট ইজ বিম্ব দূরত্বকে ভি দিয়ে লিখি। সো এই কনসেপ্টগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে জানতাম। সো রাইট নাও আমরা যে কথাটা বলছি যে সব সময়ের জন্য জিওমেট্রিক সেন্টার বা পোল থেকে কিন্তু আমরা সব সময়ের জন্য যে কোনো অবজেক্ট বা ইমেজের ডিস্টেন্স মাপি, তাহলে আমাদের জন্য এক্ষেত্রে জিওমেট্রিক সেন্টার অবভিয়াসলি ও। রাইট নাও আমরা বলতে পারি যে ও থেকে আমাদেরকে সমস্ত জিনিসের ডিস্টেন্স মাপতে হবে, তাহলে আমাদের জন্য বস্তু বা অবজেক্ট আছে পিতে, তার মানে আমরা বলতে পারি যে বস্তু দূরত্ব দ্যাট ইজ অবজেক্ট ডিস্টেন্স। কিভাবে মাপবো? অবজেক্ট ডিস্টেন্স মাস্ট বি মেজার্ড উইথ দ্য হেল্প অফ ওপি, এন্ড ওপি এর ভ্যালু অবভিয়াসলি হবে মাইনাস অফ ইউ, বিকজ আমরা খুব ভালোভাবে জানি লাইট রে লেফট টু রাইটে প্রপাগেট করছে, আর আমাদের জন্য এই ডিস্টেন্স মাপতে গেলে অবভিয়াসলি রাইট টু লেফটে আসতে হবে, এন্ড দ্যাট ইজ দ্য লজিক। আমরা এক্ষেত্রে অবভিয়াসলি একটা মাইনাস সাইন ইউজ করব জাস্ট টু স্যাটিসফাই দ্য লাইট রে কনভেনশন। অন্যদিকে আমাদের কাছে বিম্ব দ্যাট ইজ ইমেজ আছে আইতে, এবং আমি আগেই বলেছি যে এই আইটা অবভিয়াসলি রিয়াল ইমেজ, তাহলে আমরা যদি বলি বিম্ব দূরত্ব দ্যাট ইজ ইমেজ ডিস্টেন্স, এটার ভ্যালু কত হবে না ইমেজ ডিস্টেন্স অবভিয়াসলি আমাদের হিসাব অনুযায়ী হবে ও আই, এন্ড দ্যাট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ প্লাস ভি। কেন? খুব ইজি এটা, কারণ আমরা অবভিয়াসলি এই দিক থেকে এই দিকে মুভ আউট করছি, দ্যাট ইজ দ্য সেম ডিরেকশন অফ দ্য লাইট রে। আর আরও একটা জিনিস যেটা কিনা আমরা খুব ভালোভাবেই জানি, দ্যাট ইজ আমাদের এখানে একটা বক্রতা ব্যাসার্ধ আছে, দ্যাট ইজ রেডিয়াস অফ কার্ভেচার। সো বক্রতা ব্যাসার্ধ আমরা যদি বের করি দ্যাট ইজ ওসি, এই ওসি অবভিয়াসলি লাইট রে সেম ডিরেকশনে যাচ্ছে কারণ লাইট রে লেফট টু রাইটে প্রপাগেট করছে, আর আমরা যদি এই ওসি মেজার করি তো আমাদেরকেও লেফট টু রাইটে প্রপাগেট করতে হবে। ক্লিয়ার আমার কথা? এতক্ষণ অবধি আমরা যে কথাগুলো বললাম তাতে আমরা কিছু ডেটাকে ফেচ করলাম, আর আরও একটা কথা আমি সবার ফার্স্টে এখানেই বলে দেবো, তার কারণ এই ডেটাটা আমাদের বারবার করে লাগবে, যে আমরা যখন এই জাতীয় কোনো একটা সারফেস নিয়ে কাজ করছি স্ফেরিক্যাল সারফেস, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এর অ্যাপারচার বা উন্মেষ খুব কম, দ্যাট ইজ কনভেক্স সারফেসের অ্যাপারচার বা উন্মেষ কম, এবং উন্মেষ কম হওয়ার জন্য ও অ্যান্ড এ পয়েন্ট সমপতিত হয়, দ্যাট ইজ কোয়েনসাইড করে। সো এইটুকু জিনিস আমাদেরকে সবার ফার্স্টে মনে রাখতে হবে, অর্থাৎ এই দুটো পয়েন্ট অবভিয়াসলি কোয়েনসাইড করে, এবং এই কোয়েনসাইড করার জন্য আমাদের কি হয় যে এই ডিস্টেন্সগুলোকে আমরা খুব ছোট ছোট ডিস্টেন্স হিসেবে মেজার করতে পারি। হোয়াট আই ওয়ান্ট আমি বলতে চাইবো যেখানে এই ক্ষেত্রে যে এই এ আই ক্যান বি রিপ্লেসড অ্যাজ ও আই, অর্থাৎ আমরা ফার্স্টেই এই এ আই কে ও আই দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। একইভাবে আমরা যেটা রিপ্লেস করতে পারবো দ্যাট ইজ এপি ক্যান বি রিপ্লেসড অ্যাজ ওপি। সো এই দুটো ডেটাকে আমরা সবার ফার্স্টেই এখান থেকে রিপ্লেস করে দেবো, তার কারণ আমরা প্রথমেই বলেছি যে এই এ আর ও পয়েন্ট প্রায় কোয়েনসাইড করে। সো এ আর ও পয়েন্ট কোয়েনসাইড করলে আমরা যদি এখান থেকে এপি ডিস্টেন্স মাপি দ্যাট উইল বি মোর অর লেস সিমিলার উইথ ওপি। একইভাবে যদি আমরা এআই ডিস্টেন্স মাপি দ্যাট উইল বি মোর অর লেস সিমিলার উইথ ওআই, কারণ একই পয়েন্টে পড়ে গেলে ওই দুটো ডিস্টেন্সের আর কোনো বেশি ডিস্টেন্স ফারাক থাকবে না। সো এবার আমরা লাস্ট পয়েন্টে চলে এসেছি, যেক্ষেত্রে আমরা কাজ করছি এই সার্টেন ইস্যুটাকে নিয়ে। সো আমাদের কাছে যে ইস্যুটা আছে সেটা আমরা লিখে ফেলি। সো আমরা জানতাম স্নেলস ল থেকে μ2 ইন্টু CI বাই AI দ্যাট ওয়াজ গিভেন অ্যাজ μ1 ইন্টু PC ডিভাইডেড বাই AP। সো দ্যাট ওয়াজ আ গিভেন সার্টেন ডেটা। সো আমরা এবার কি করছি, এই ডেটাটাকে নিজের মতো করে মডিফাই করছি, এবং আমরা এটাকে মডিফাই করে কিছু জিনিস কাজ করবার চেষ্টা করছি। সো আমি সবার ফার্স্টে μ2কে তো μ2 লিখে দিচ্ছি, আর CI কে আমি সবার ফার্স্টে কি করছি, CI এর ভ্যালু বসাবার চেষ্টা করছি। সো CI আমার কাছে এইটুকু, তো CI এর ভ্যালু তো আমি ডিরেক্ট বসতে পারবো না, তো আমি কি করছি CI এর জায়গায় লিখছি OI মাইনাস OC। ক্লিয়ার? ইন দ্য আদার হ্যান্ড আমার নিচে পড়ে আছে AI, সো AI কে আমি রিপ্লেস করে দিচ্ছি কত দিয়ে না, AI কে রিপ্লেস করে দিচ্ছি OI দিয়ে, কারণ OI এর ভ্যালুটা আমাদের কাছে আছে। সো OI,
ইন দ্য আদার হ্যান্ড আমরা কি করছি এক্ষেত্রে μ1 আমরা কি করছি পিসি আছে, সো পিসি কে আমরা বেসিক্যালি দুটো আলাদা আলাদা পার্টে ডিভাইড করছি, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ পিও প্লাস ওসি। আর আমার কাছে আছে এপি, সো এপি ভ্যালুটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি উইথ দ্য হেল্প অফ ওপি, সো আমরা এটাকে ওপি দিয়ে রিপ্লেস করে দিলাম। এবার আমরা কি করব, আমরা প্রত্যেকটার ভ্যালুকে বসাবার চেষ্টা করব, অ্যান্ড দিস উইল লুক লাইক, এটা আমাদের জন্য μ2, নো প্রবলেম। ওআই, সো ওআই এর ভ্যালু কত আমাদের জন্য প্লাস ভি, সো দিস ইজ মাই প্লাস ভি। ওসি, ওসি কথার মানে কত, অবভিয়াসলি প্লাস আর, সো মাইনাস অফ প্লাস আর, ক্লিয়ার, ডিভাইডেড বাই আমার কাছে থাকছে ওআই, সো ওআই কথার মানে কত, ওআই কথার মানে অবভিয়াসলি প্লাস ভি, ক্লিয়ার। ইন দ্য আদার হ্যান্ড আমাদের কাছে এখানে পড়ে থাকছে, সো দিস ইজ μ1, আমার কাছে পড়ে থাকছে ওপি, সো ওপি মানে কত আমরা অবভিয়াসলি জানি মাইনাস অফ ইউ প্লাস অফ ওসি, সো ওসি মানে কত অবভিয়াসলি প্লাস আর, আর ডিভাইডেড বাই ওপি মানে এগেইন মাইনাস ইউ, ক্লিয়ার। আমার কাছে এই অবধি এটা থাকলো। আমরা ওই পার্টের ক্যালকুলেশনটাকে এখানে করছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, অ্যান্ড আমি এটাকে পুরোটাই রিরাইট করে দিচ্ছি। সো আমার কাছে ছিল μ2 ওপরে ছিল প্লাস ভি মাইনাস আর ডিভাইড বাই প্লাস ভি, দ্যাট ওয়াজ গিভেন অ্যাজ μ1 উইদিন ব্র্যাকেট আর মাইনাস ইউ ডিভাইডেড বাই মাইনাস ইউ, ক্লিয়ার। সো এবার আমি যেটা করছি সেটা করছি, আমি এই ভেতরের পার্টটাকে আরো ফার্দার এক্সপ্যান্ড করছি। সো এটা আমার জন্য μ2, ভেতরে পড়ে থাকছে 1 মাইনাস আর বাই ভি, ক্লিয়ার। ইন দ্য আদার হ্যান্ড আমার এখানে পড়ে থাকছে μ1 উইদিন ব্র্যাকেট মাইনাস আর বাই ইউ অ্যান্ড প্লাস অফ 1, ক্লিয়ার। এবার আমি μ2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, এটা হয়ে যাবে μ2 মাইনাস μ2 আর বাই ভি, দিস উইল বি μ1 ইন্টু মাইনাস আর বাই ইউ প্লাস μ1, ক্লিয়ার। সো আমি μ1টাকে এদিক থেকে এদিকে নিয়ে আসছি, আর এই ডেটাটাকে টেনে ওইদিকে নিয়ে যাচ্ছি। সো আমার এখানে পড়ে থাকছে μ2 মাইনাস μ1, আর এই দিকে পড়ে থাকছে μ1, এখানে থাকছে আর বাই ইউ, পুরোটার বাইরে একটা মাইনাস চলে যাচ্ছে, আর এই ডেটাটা এদিক থেকে এদিকে আসতে প্লাস হয়ে যাচ্ছে, দ্যাট ইজ গোইং টু বি μ2 ইন্টু আর বাই ভি, ক্লিয়ার আমার কথা। এখন আমি কি করছি, এই গোটা সাইড থেকে একটা আর কমন নিচ্ছি, সো আর কমন নিলে পুরো ডেটাটা দেখতে লাগছে, আমি এই ডেটাটাকে ফার্স্টে লিখছি যেহেতু প্লাস আছে, সো দিস ইজ μ2 বাই ভি, আর এখান থেকে পড়ে থাকছে মাইনাস μ1 বাই ইউ, আর এর পাশে পড়ে থাকছে μ2 মাইনাস μ1। সো রাইট নাও আমরা যেটা করবার চেষ্টা করছি, আর দিয়ে এদিকে ডিভাইড করে দিচ্ছি, সো আমার এখানে পড়ে থাকছে μ2 মাইনাস μ1 বাই আর, আর এর পাশে পড়ে থাকছে μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ। সো দিস ইজ দ্য এস্টাবলিশমেন্ট অফ স্ফেরিক্যাল সারফেস, যেক্ষেত্রে আমরা কাজ করেছি উত্তল তল নিয়ে। আমরা নেক্সট ভিডিওতে অবভিয়াসলি অবতল তল নিয়ে কাজ করব, এবং যেটা ডিটটো সেম প্রুফ হবে, শুধুমাত্র আমাদের কনসেপ্টটা একটু আলাদা হবে, ক্লিয়ার। নেক্সট ভিডিওতে কথা হচ্ছে, টিল দেন স্টে হোম, স্টে সেফ।